আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। গেম ওভার, বিজেপি ইন, তৃণমূল আউট। রাজ্য জুড়ে আছড়ে পড়েছে পরিবর্তনের ঝড়। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি। 200-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে হারের পরেও ইস্তফা দিতে নারাজ তৃণমূল নেত্রী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে কালীঘাটের কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্তফা দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। বললেন, আমরা তো হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আমরা তো হারিনি যে রাজভবনে যাব। আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি ইস্তফা দিতাম। জোর করে দখল করে যদি কেউ মনে করে ইস্তফা দিতে হবে, সেটা কখনোই সম্ভব নয়। আমরা নির্বাচন হারিনি, জোর করে হারানো হয়েছে। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. তবে ইতিহাস যে কথা বলে, একদিন এই জায়গায় দাঁড়িয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সম্মানজনকভাবে পরাজয় স্বীকার করে পদত্যাগপত্র দিয়ে নীরবে বেরিয়ে গিয়েছিলেন রাইটার্স ছেড়ে। সেখানে ইস্তফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এত অনীহা? তবে কি জনাদেশকে অবমাননা করছেন? চেয়ারের লোভ, পদ আঁকড়ে বসে থাকার চেষ্টা, ক্ষমতার মায়া ত্যাগ করতে পারছেন না? 3বারের মুখ্যমন্ত্রীর কি এই আচরণ মানায়? এতটা নির্লজ্জ? বাংলার মানুষের রায়কে কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা? প্রশ্নগুলো উঠতেই সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। তবে কি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি বা রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হবে? রাজনৈতিক বিশ্লেষকদের কথায় মিলছে তেমনই ইঙ্গিত। মাননীয় রাজ্যপাল, দ্যাট ইজ দ্য ব্রিজ বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট, তার হাতে কিন্তু 164-1, 164-2 দুটো ধারা আছে। 164-2 ধারায় পরিষ্কার লেখা আছে, ডিএম যদি বহুমতটা হয় বিধানসভায়, অ্যাসেম্বলিতে, তাহলে রাজ্যপাল সরাসরি তাকে রিজাইন করিয়ে দিতে পারে, সাত করতে পারে। কিংবা যদি তিনি কোন উপনির্বাচনে না জিতেন, যেটা 2021 ডিএম হেরে গেছিলেন, পরে 6 মাসের মধ্যে তিনি জিতে এসছেন, না জিতে আসলে পরে সরাসরি রাজ্যপাল সেই বেতনটা তুলে নিয়ে বাধ্য করতে পারেন তাকে স্যাক করা। এই স্যাকটা এখন রাজ্যপাল আরএন রবি করেন কিনা, অর্থাৎ মমতা ব্যানার্জি চাইছেন একটা জুডিশিয়ারি ইন্টারভেনশন করে বেরিয়ে করে দিতে ব্যাপারটাকে, আর তার এতে করে যে ভোটার কলিকটা কর্মীদের মধ্যে পৌঁছবে, পড়ে যাওয়া কর্মী, বসে পড়া কর্মী, দল ত্যাগ করতে যাওয়া কর্মীরা, তাদের কাছে বার্তা দেওয়া যে তোমরা উজ্জীবিত হও, আমাকে হারানো হয়েছে। এটা পলিটিক্যাল সেটব্যাক পাবে তিনি, কিন্তু অপরপক্ষে কনস্টিটিউশনালি কিন্তু তিনি বেঁচে যাবেন যদি 164 নম্বর ধারাটা অ্যাপ্লাই করে দেয় রাজ্যপাল। উনি রায়ের না মানেন, উনি যদি মনে করেন যে আমি পদত্যাগ করবো না, তো গভর্নর বা রাষ্ট্রপতির নির্দেশেই সেটা হয়তো হতে পারে। রাষ্ট্রপতি বলতে পারেন যে হ্যাঁ, যেহেতু টার্ম শেষ হয়ে যাচ্ছে না, আমাদের এই বিধানসভার টার্ম শেষ হয়ে যাচ্ছে 7 তারিখে বোধ হয়, 7 তারিখে শেষ হচ্ছে। এখন তার আগেই তো সবকিছু সম্পন্ন করতে হবে। সুতরাং ওনার পদত্যাগ করাটা অত্যন্ত জরুরি। যে প্রসেসে যাচ্ছেন সেটা কিন্তু ওনার নিজের এবং দলের যে সামান্য বাকি আছে সেটারও বিরাট ক্ষতি করবেন। যে সমস্ত সদস্য মরমী দরদী ব্যক্তি যারা আছেন তারাও তো কষ্ট পাবেন না, যে এরকম যিনি পদত্যাগ করছেন না, গণতন্ত্রের প্রতি তারা বিশ্বাস নেই এবং তাদেরও ভবিষ্যৎ তো উনি অন্ধকারের মধ্যে ফেলছেন। কথায় বলে অতি দর্পে হতালঙ্কা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিয়ম বলছে 7 মে পর্যন্ত সরকারের মেয়াদ, তার মধ্যে পদত্যাগ করতে হবে বিদায়ী মুখ্যমন্ত্রীকে। অন্যথায় তারপর এমনি সরকারের আর অস্তিত্ব থাকবে না। সেখানে ইস্তফা না দিতে চাওয়ায় শুধু তাঁর নিজের ইমেজ খারাপ হচ্ছে তা নয়, দলীয় কর্মীদের ওপর মানুষের যেটুকু ভালোবাসা রয়ে গিয়েছে তাও নিশ্চিহ্ন হওয়ার জোগাড়। ফলস্বরূপ সাংবিধানিক নৈতিকতা বনাম রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেস যে আরও ব্যাকফুটে চলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।